একজন সাধারণ মানুষ ক্রিটিককে কেন ট্রাস্ট করে? তার কারণ সে তার সময় একটা সিনেমা সিরিজকে বা তার টাকা সেটা প্রোভাইড করার আগে সে সেই অপিনিয়নটা শোনে, সেটা তার কাছে ম্যাটার করে। আপনারা চুপ নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। কেন আমার কাছে চুপ খুব ভালো সিনেমা, দারুণ সিনেমা? তার কারণ চুপে একটা পোর্শন রয়েছে যে মানেটা অনেক বেশি গভীর। সেখানে শ্রেয়া ধন্বন্তরীর যে ক্যারেক্টার, তার মা অন্ধ এবং সে তাকে বলে যে মনে আছে যখন তুই আমাকে গল্প শোনাতি আমি কিভাবে সেই গল্পগুলোকে বিশ্বাস করতাম। তো এখানে পরিচালক এটাই দেখাচ্ছেন যে সাধারণ মানুষ যে সে ক্রিটিককে এরকমভাবেই ট্রাস্ট করছে, কিন্তু ক্রিটিক সেই মানটা দিচ্ছে না। একটা মানুষের অনেস্ট অপিনিয়ন আপনার সাথে নাই ম্যাচ করতে পারে, তবে সেটার মধ্যে অনেস্টি আছে। আপনার হয়তো ভালো লাগছে বাট তার ভালো লাগছে না। সে সিনেমা অ্যানালিসিস করতে করতে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো তার জন্য ওয়ার্ক করে না। ট্রুপগুলো আপনার জন্য ওয়ার্ক করতে পারে, সেটা মানা যায়। কিন্তু যদি আপনি এমন দেখেন যে কিছু রদ্দি সিনেমা যেগুলো আপনার একদম পোষাচ্ছে না, কারোরই পোষাচ্ছে না, কিন্তু ক্রিটিক ভালো বলছে, তখন আপনি বুঝে যাবেন সেই ক্রিটিকের এই পুরো রিভিউটাই কোথাও একটা গিয়ে ফেক রিভিউ বা পয়সা নেওয়া রিভিউ। রিসেন্টলি বিদ্যুৎ জামওয়াল ক্র্যাক রিলিজের পরে একজন ক্রিটিককে এক্সপোজ করেছে, যার নাম হচ্ছে সুমিত কারেল। তো ক্র্যাক ছবিটাকে খারাপ, জঘন্য, ইভেন অনেক বড় বড় ক্রিয়েটাররা রোস্ট পর্যন্ত করেছে। বাট বিদ্যুৎ জামওয়াল কোনো এরকম বড় ক্রিয়েটারদের নিয়ে কিচ্ছু বললেন না। এতটাই গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করেছিলেন যে তিনি বহু ক্রিয়েটার যখন তার ট্রেলার রিভিউ করেছিল ছবির, তাদেরকে রিপ্লাই দিয়েছেন। এই যেমন আর্টিস্টিক সেভেন সেন্সের সাগর নীল, তাকে বিদ্যুৎ জামওয়াল কমেন্ট করেছিল তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো এটাই মানে একজন স্টার যে নিজের ছবিটাকে খুব বড় করে প্রমোট করতে চায়, এটা বোঝা যায়। কিন্তু ঠিক রিলিজের পরে যারা যারা তার ছবিটাকে খারাপ বলেছে, তিনি কিন্তু কাউকে নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি, কোনো কথা বলেননি। কিন্তু তিনি সুমিত কারেলকে নিয়েই কেন বললেন? এবং তিনি বললেন এটা যে যেমন কাউকে ঘুষ দেওয়া সেটা ক্রাইম, তো ঘুষ না দেওয়া সেটা কিন্তু ক্রাইম নয়। তো সুমিত কারেলের পুরো প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে তিনি কেন এই পোস্টটা করলেন? আপনারা দেখবেন রিসেন্ট টাইমে কিছু ছবি আসলে সেই ছবিগুলো তিন দিনের মাথায় 2 দিনের মধ্যে বলে দেওয়া হচ্ছে যে এই ছবিটা সাকসেসফুল ফিল্ম, এই ছবিটা হিট ছবি। এবং ম্যাক্সিমাম বলিউডের ছবি, যে ছবিগুলো আদতে ভালো ছবিও না, তাদের কোনো ছবি খারাপই লাগে না। সব ছবির রিভিউ কোথাও একটা গিয়ে একই টাইপের, মিনিমাম 3 থেকে 3.5 স্টার আপনি পাবেন। এবার একটা ছবি, সেই ছবিটা রিকভার করতে কতটা সময় লেগে যায় যদি ছবির বাজেট মিনিমাম একটা হয়, কিন্তু তারা সেই ছবিগুলোকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্সের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে এই ছবিগুলো হিট, এই ছবিগুলো এরকমভাবে সাকসেসফুল হচ্ছে, আপনারা দেখতে যান, এই ছবিটা লোকে দেখতে যাচ্ছে। এই যে মিথ্যাচার, এটা কিন্তু তারা একদিন না বহুদিন ধরে ধরে করেছেন। আদিপুরুষের মতো যখন একটা ছবির টিজার আসে যেটাকে অডিয়েন্স বাজেভাবে যাচ্ছে তাইভাবে রিজেক্ট করছে, তারা নাকি সেই ছবির টিজারটা 3Dতে দেখেছে এবং অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করে যে এই টিজারটা সিনেমা হলে দেখলেই আপনার দারুণ লাগবে। কিন্তু কদিন অডিয়েন্সকে এরকমভাবে বোকা বানানো যাবে? সিনেমাটা যখন আসলো অডিয়েন্স তো দেখলো, তারপরে তো অডিয়েন্স নিজের যে ডিসিশানটা সেটা জানিয়ে দিল। তো আপনাদের এই যে ফেক রিভিউ, এই যে সিঙ্গাড়া খেয়ে এরকমভাবে মিথ্যাচার, এটা কি টিকলো? এবং সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে না এত তামঝামও নেই এবং সেদিক থেকে খুব রক্ষে এই ইন্ডাস্ট্রিতে। আপনি বলিউডে দেখুন, বলিউডে কিছু বড় বড় হাউস রয়েছে যারা এই ক্রিটিকদেরকে আগেই কিনে নেয় এবং ছবি রিলিজের আগেই যখন পোস্টার পড়তে থাকে সেখানে এদের 4 স্টার, 3 স্টার, 3.5 স্টার, সেগুলো পুরোপুরি এস্টাবলিশ থাকে। তো এরা কি আদতে ছবিটা দেখে? হ্যাঁ, এরা ছবিটা দেখে, কিন্তু এদের যে অপিনিয়নটা হয় এটা এদের অপিনিয়ন হয় না। আমি এরকম কিছু ক্রিয়েটারের কিছু ভিডিওস দেখলাম, তাদের করা কিছু পোস্ট দেখলাম এবং সেখানে গিয়ে দেখলাম এমন কোনো রিচ নেই বা এমন কোনো অডিয়েন্স নেই যেটা হিউজ পরিমাণে, খুব সামান্য পরিমাণেই সেটা। তাহলে এদের এত ভাও কে দেয়? এদের কথা এত মানে কারা? এটাই সবথেকে বড় জিজ্ঞাসা, যে অডিয়েন্স এখন কে ন্যায্য আর কে ন্যায্য না, কাকে ফলো করা উচিত কাকে ফলো করা উচিত না। আমার মনে হয় অডিয়েন্স খুব ভালো এটা বোঝে। এবং আমার একটাই কথা, এই প্রোডাকশন হাউসের এদের এত ভাও দেওয়ার কী আছে? এদের 3000 তো ফলোয়ার, কিছু কিছু ভিডিওতে 700, 500, 200 লাইক। পোস্টের তো এমন না যে ভীষণ রিচ, যেটা আমি আগেই বলছিলাম। আজকে মানলাম টিআরপির মতো একটা চ্যানেল রয়েছে, বা আজকে মানলাম ফিল্ম কম্প্যানিয়ন বা আজকে রাজীব মসানদের মতো একটা কোনো ক্রিটিক রয়েছে, বা ভারদ্বাজ রঙ্গানের মতো কোনো একজন ক্রিটিক রয়েছে, মানা যায় এটা। অনুপমা চোপড়ার মতো কোনো ক্রিটিক রয়েছে, মানা যায়। পার্থক্য বুঝতে হবে। তারান আদার্স বা কোমাল নাহাটা এরা কিন্তু কখনোই গ্রেট ক্রিটিক নয়, এরা খুব বড় ট্রেড এক্সপার্ট। তো এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে এবং ভারদ্বাজ রঙ্গন অবশ্যই একজন দারুণ ক্রিটিক, তোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো এরা যে জিনিসটা করছে এটা আলটিমেটলি কী?
না এক্সপার্ট হিসাবে এদের ভীষণ পরিচিতি আছে বা সেই জায়গাটা রয়েছে। তো এইরকমভাবে এদেরকে গুরুত্ব দেওয়ার মানে কি? আজকে ধরুন এদের 3000 ফলোয়ার, 700 লোক যে কোনো ভিডিও এদের দেখবে, কিন্তু সেটাতে কি খুব লাভ হবে? যদি একটা ছবির দুদিনে ছবিটাকে তারা হিট ভার্ডিক্ট দিয়ে দেয় বা সেটাকে সুপারহিট বলে দেয়, তাহলে কাজ হয়ে যাবে? একটা খুব বাজে কাজকে যদি ভালো বলে দেয়, তাহলে কি সেটা কার্যকরী হবে? সেই 700 লোক, সেই 500 লোক, আমি মানলাম সেই 1000 লোক গেল, কিন্তু সেটা কি সেই ছবিটার জন্য লাভ হবে যদি আলটিমেটলি প্রোডাক্টটা খারাপ হয়? এবং বিদ্যুৎ জামওয়াল যেরকমভাবে তাকে এক্সপোজ করেছে, আমার মনে হয় এটা বাদবাকি ইন্ডাস্ট্রির লোকেদের করা উচিত। তাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত যে এরকমভাবে আজকে যদি চলতে থাকে, ভাবুন আগামী দিনে নতুন একটা প্রোডাকশন হাউস যদি আসে, তাদের ওপরে কীরকমভাবে প্রেশারাইজ করা যে তোমাকে বক্স অফিস কালেকশন জানাতে হলে, তোমাদের ফার্স্ট ডে কালেকশন জানাতে হলে, ছবিকে হিট করাতে হলে আমাকে পে করতে হবে, যদি না পে করো ছবি ফ্লপ করিয়ে দেবো। সেই যে নতুন প্রোডাকশন হাউস, সেই যে নতুন পরিচালক, সেই যে নতুন অ্যাক্টর, তাদের ওপরে এটা কতটা প্রেশার তৈরি করে। এবং সে যেভাবে বিদ্যুৎকে অ্যাটাক করে পড়ে পোস্ট করেছে, যেরকমভাবে টুইট করেছে যে একজন মাথা খারাপ লোক রয়েছে, যে না সুপারস্টার, যে না স্টার। বিদ্যুৎ জামওয়াল মানুষ হিসেবে ভীষণ ভীষণ ভালো একটা মানুষ। তার ছবি ক্র্যাক, আমি সেটাকে খুব খারাপ বলেছি, ঠিক আছে, এবং এরকম অনেকে বলেছে। কোথায়? তাদেরকে নিয়ে তো সে কোনো পোস্ট করেনি, তাদেরকে কাউকে নিয়ে তো সে কোনো কমেন্ট করেনি, কাউকে নিয়ে সে তো রিপ্লাই দেয়নি। কিন্তু এনাকে নিয়েই কেন করলেন? এনারটা কেন এত ইম্প্যাক্ট ফেললো? তার কারণ ইনি মেবি টাকা চেয়েছেন বা মেবি চার্জ করতে বলেছেন, সেই কারণে এটা হয়েছে। তো বলিউডে এই জিনিসটা ভীষণ ভীষণ রকম বেড়ে গেছে এবং অডিয়েন্স এটা পরিষ্কার বুঝতেও পারছে। আমার মনে হয় বলিউডের আর্টিস্টদের এই বিষয়পত্রগুলো নিয়ে কথা বলা উচিত, ডেফিনেটলি উচিত। যখন একটা ছবি আসবে না 12th ফেলের মতো, সেই ছবির প্রমোশন হোক না হোক, সেই ছবিটা নিয়ে কথা বলুক না বলুক, সেই ছবিটা ডে ওয়ানের কালেকশন দিক না দিক, সেই ছবিটা নিজের মেরিটে সাকসেসফুল হবে। আজকে যদি লাপাতা লেডিস ভালো হয়ে যায়, অল ইন্ডিয়া র্যাঙ্ক ভালো হয়ে যায়, অডিয়েন্স সেই ছবিটা দেখবে, দেখতে বাধ্য অডিয়েন্স, কারণ ছবিটা ভালো হয়েছে। তার জন্য কে সেটাকে নিয়ে পেড প্রমোশন করলো, কে ছবিটাকে নিয়ে লিখলো দুপাতা, এতে কিছু যায় আসে না। আপনি এদেরকে কখনো দেখবেন না একটা তামিল ভালো ছবি নিয়ে কথা বলতে, তেলেগু ভালো ছবি নিয়ে কথা বলতে, মালায়ালাম ইন্ডাস্ট্রি তাদের সম্পর্কে জানি, ছবি নিয়ে কথা বলি, ছবি এক্সপ্লেন করি, আমি যেটা প্রথমেই বললাম। কিন্তু যখন একটা সাউথের ছবি আসবে যেটা হিন্দিতে বড় রিলিজ পাচ্ছে, ঠিক আছে, এবং সেখান থেকে টাকা কামানো যাবে, তার কারণ সেটা ডিস্ট্রিবিউট করছে এখানকার বড় একটা প্রোডাকশন হাউস, তখন তাদের রিভিউ চলে আসবে, তখন সেটা ডে ওয়ানে কত কালেকশন করলো সেটার ব্রেকডাউন চলে আসবে। এগুলোর মানে কি? তো অডিয়েন্স তাদেরও এই বিষয়গুলো নিয়ে চোখ খোলা দরকার, এদের ব্লাইন্ডলি ট্রাস্ট করা বন্ধ করা দরকার। আবার আগামী দিনে আদিপুরুষের মতো ছবি আসবে এবং তখনও এরা মোটা টাকা কামাবে এবং তখনও আপনাদেরকে এরকমভাবে বোকাই বানাবে। এই বিষয়টা নিয়ে বিদ্যুৎ জামওয়াল কথা বলেছে এবং আমার মনে হয় এটা আরও বলিউডের স্টারদের করা উচিত এবং এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের এতে কী অপিনিয়ন জানাবেন? জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।